একদিন হঠাৎই বাইরে বৃষ্টি শুরু হতেই সোনালি তার শাশুড়ি মায়ের কথা মতো ছাদে সবাইকে খাবার পরিবেশন করতে শুরু করে। কিন্তু এমন সময় হঠাৎ করে ভীষণ জোরে বিদ্যুৎ চমকায়, তাই ভয়ের চোটে সোনালির হাত থেকে তরকারির বাটিটা পড়ে যায়। ওরে বাবারে, আমার খুব ভয় করছে মা, কি জোরে বিদ্যুৎ চমকালো, আর একটু হলে আমার গায়ের উপরও বাজ পড়তো। আপনারা নিচে চলুন, আমি এখানে থাকতে পারবো না। এরকম দুর্যোগে কেউ ছাদে বসে খেতে পারে? আপনাদের ঘরে তো এসি আছে, এসি চালিয়ে ভাত খেয়ে নেবেন। এত বড় মেয়ে হয়ে বিদ্যুৎ চমকাচ্ছে বলে তুমি ভয় পাচ্ছ? এমন কিছুই হয়নি, চুপচাপ এখানে বসো আর আমাদেরকে খাবার দাবার পরিবেশন করো। আমাদের ছাদের উপর তো শেড লাগানো আছে, তাহলে কিভাবে তোমার গায়ের উপর বিদ্যুৎ পড়বে? তাছাড়া গরমকালে প্রত্যেকটা দিনই তো আমাদের বাড়িতে এসি চলে, যাতে বর্ষাকালে আমরা এসি না চালিয়ে বর্ষার ঠান্ডা হাওয়া উপভোগ করতে পারি। তাই জন্যই তো ছাদে খাওয়ার ব্যবস্থা করতে বললাম। হ্যাঁ বৌমা, আজকের আবহাওয়াটা খুব সুন্দর, আর এই আবহাওয়াতে ছাদে বসে যদি খেতে না পারি তাহলে বাড়িতে ছাদ থেকে কি লাভ? তুমি আমাকে একটু বেশি বেশি করে ডাল তরকারি দাও। এভাবেই সোনালির কথাই কেউ কোনো গুরুত্ব দেয় না, সবাই ছাদে বসে মজা করে খাবার খেতে ব্যস্ত থাকে। তাই সোনালির কিছু করার থাকে না। আসলে সোনালি বরাবরই বজ্রপাতকে ভীষণই ভয় পায়, তাই ছাদে বসে খাবার খেতে সোনালির প্রচন্ড পরিমাণে ভয় করে। আরে বৌদি, তুমি তো আমার প্রিয় মাছের চচ্চড়িটাই মাটিতে ফেলে দিলে। তুমি আবার নিচ থেকে আমার জন্য মাছের চচ্চড়ি নিয়ে এসো। আমি মাছ ছাড়া ভালো করে ভাত খেতেই পারি না। আর দেখো, তুমি এতখানি চচ্চড়ি কিভাবে নষ্ট করলে? সুপ্রিয়ার কথা শুনি সোনালি আবার মাছ চচ্চড়ি নিয়ে আসতে চলে যায়, কিন্তু তখনই বাইরে ভীষণই জোরে জোরে বজ্রপাত শুরু হয়, যার ফলে সোনালি ছাদে উঠতেই ভয় পায়। ছোটবেলাতে যখনই বাইরে বৃষ্টি পড়তো তখনই সোনালি ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকতো, কিন্তু বিয়ের পর সোনালির জীবন একেবারে পাল্টে যায়। কারণ তার শ্বশুর বাড়িতে যখনই বাইরে বৃষ্টি হয় তখনই তার শ্বশুর বাড়ির লোকেরা ছাদে বসে খাওয়া দাওয়া করে, আর যা সোনালির কাছে ভীষণই একটা ভয়ের ব্যাপার ছিল। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, আজকে দুপুরবেলা আমি কিছুতেই ছাদে বসে খাওয়া দাওয়া করব না, কারণ আমি যখনই ছাদে খাবার খেতে যাই তখনই আকাশে বিদ্যুৎ চমকায়, আর ভয়ের চোটে আমি খাবার খেতেই পারি না। আজকে আমি নিচে বসেই খাবো। এমনই ভাবনা চিন্তা করে সোনালি সেদিন তার শ্বশুর বাড়ির সবাইকে ছাদে খাবার পরিবেশন করে দেয়, আর সে নিচে নেমে খাবার খেতে বসে। কিন্তু হঠাৎই এমন সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ছাদের উপর থেকে সোমা দেবী চিৎকার করে বলে, ও বৌমা, নিচ থেকে হ্যাজাক লাইটটা নিয়ে এসো তো। ঠিক খাবার সময় কারেন্টটা চলে গেল, এতক্ষণ তো দিব্যি কারেন্ট ছিল। আরে তাড়াতাড়ি এসো, সবাই খেতে বসেছে তো। তুমি আলো না আনলে আমরা তো খাবার খাওয়া শুরু করতেই পারছি না। উপর থেকে শাশুড়ি মায়ের ডাক শুনে সোনালি খুবই বিরক্ত হয়, কিন্তু যেহেতু সোনালিকে উপরে যেতেই হবে তাই সে হাতড়ে হাতড়ে হ্যাজাক লাইট খুঁজে সিঁড়ি দিয়ে উপরে ওঠে। কিন্তু ছাদের উপর পৌঁছানোর পর হঠাৎই সোনালির পা পিছলে যায়, আর সেই হ্যাজাক লাইটটা হাত থেকে পড়ে ভেঙে যায়। কি করছো বৌমা? হ্যাজাক লাইটটা ভেঙে দিলে তো। এবার আমরা সবাই কি করে খাওয়া দাওয়া করব? একটা কাজও ঠিক মতো করতে পারো না, সব সময় তো কিছু না কিছু ভেঙেই ফেলছো। আমি কি করব বলুন? আমি তো লাইটটা নিয়ে ছাদে চলেই এলাম, কিন্তু হঠাৎ করে বৃষ্টির জলে পা পিছলে পড়ে গেলাম। আপনারা শুধু শুধু আমার নামে দোষ দিচ্ছেন। আপনারা যদি প্রত্যেকদিন এরকম বৃষ্টিতে ছাদে বসে খাওয়া দাওয়া না করেন তাহলে তো এরকম কিছুই হবে না। একদম চুপ করে থাকো। তোমার কাছ থেকে আমরা শিখবো আমরা কোথায় খাবো না খাবো? আমরা বছরের পর বছর এরকম বর্ষাকালে ছাদের উপরেই খেয়ে আসছি, আমরা এখনো ছাদে বসেই খাবো। তোমাকে আমাদের সঙ্গে মানিয়ে নিতে হবে। যাও এবার নিচে গিয়ে অন্য কোনো লাইট নিয়ে এসো। শাশুড়ি মায়ের কথা শুনে সোনালির খুবই খারাপ লাগে, তাই সে চুপচাপ নিচে থেকে লাইট নিয়ে এসে আবার পরিবারের সঙ্গে খেতে বসে পড়ে। কারণ বাড়িতে সেই সময় ইলেকট্রিসিটি না থাকায় সে বাধ্য হয়ে ছাদে বসে তার পরিবারের সবার সঙ্গে খাবার খেয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। এমনই একদিন বৃষ্টির মধ্যে সোনালি তার শ্বশুরবাড়ির সবাইকে ছাদে খাবার পরিবেশন করে, কিন্তু সে নিজে ছাদে বসে খাবার খেতে চায় না। আসলে মা, আজকে আমার একদম খিদে নেই, আমার একটুও খেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে বর্ষাকালে পেটটা একটু খারাপ করেছে। আপনারা খাওয়া দাওয়া করে নিন, আমার যদি পরে খেতে ইচ্ছা করে তাহলে আমি খেয়ে নেব। এভাবেই সোনালি মিথ্যা কথা বলে ছাদ থেকে নিচে নেমে যায়, কিন্তু সে তখনই চুপি চুপি বাড়ির পাশের একটা রেস্টুরেন্টে খাবার খেতে যায়।
সেখানে গিয়ে সোনালি খুবই তাড়াতাড়ি পোলাও, বিরিয়ানি, চিকেন কষা, মাটন, দো পেঁয়াজা ইত্যাদি পেট ভরে খেয়ে নেয়। খাওয়া দাওয়া করে সোনালি যখন বাড়িতে ঢুকতে যাবে তখনই সুপ্রিয়া ছাদে হাত ধুতে গিয়ে সোনালিকে দেখতে পায়। কি ব্যাপার, বৌদি তো বললো বৌদির নাকি খিদে নেই, কিন্তু বৌদিকে দেখে মনে হলো কোনো খাবারের প্যাকেট নিয়ে বাড়িতে ঢুকছে। নিশ্চয়ই বৌদি আমাদের থেকে কিছু একটা লুকাচ্ছে, দাঁড়াও দেখছি। আসলে সোনালি রেস্টুরেন্টের কিছু খাবার খেয়ে শেষ করতে না পারায় সেই খাবারগুলো প্যাক করে বাড়িতে নিয়ে আসে, কিন্তু সুপ্রিয়া নিচে নেমে এসে তখনই সেই খাবারের প্যাকেটগুলো দেখে ফেলে। বাহ বৌদি, বাহ, আমাদের জন্য বাড়িতে কচু ঘেচু রান্না করে তুমি বাইরে থেকে রেস্টুরেন্টের খাবার দাবার এনে খাচ্ছ। তুমি তো বললে তোমার নাকি খিদে নেই, তাহলে এখন রেস্টুরেন্ট থেকে খাবার আনছো, কি ব্যাপার? না মানে তোমরাই তো বর্ষাকালে ইলিশ মাছ, পুঁই শাক, মানকচু, গাঠি কচু এইসব খেতে পছন্দ করো, তাতে আমার কি দোষ বলো? আমি অনেকদিনই পেট ভরে খাওয়া দাওয়া করতে পারিনি। তাছাড়া ছাদে বসে তো আমার আরো খাওয়া হয় না। আমি যদি একটু রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসি তাতে কি এমন দোষ হয়ে গেল শুনি? এমন সময় সোনালীর শাশুড়ি মা বলে, ঠিক আছে, এবার থেকে তুমি আমাদের জন্য ওই শাক, মাছ, শাপলার সাথে সাথে পোলাও, বিরিয়ানি, চিকেন, মাটন সবকিছুই রান্না করবে, তাহলে তোমারও খেতে কোনো অসুবিধা হবে না, আর আমরাও সবাই বিভিন্ন রকমের খাবার খেতে পারবো। এই শুনে সোনালী খুবই বিপদে পড়ে, কারণ এবার তাকে আরো এক্সট্রা খাটনি করে নানান রকমের পদ রান্না করতে হবে। আবার শুধু রান্নাই নয়, সেই প্রত্যেকটা খাবার একা হাতে তাকে 3 তলার ছাদে বয়ে বয়ে নিয়ে যেতে হবে। একটা প্রবলেম সলভ করতে গেলাম, উল্টো আরো কয়েকটা প্রবলেম আমার ঘাড়ের উপর এসে চাপলো। এখন শুধু শাক, মাছ, ডাল নয়, আমাকে প্রত্যেকদিন চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানিও রান্না করতে হবে। এত খাটনি করে আবার উপরে খাবারগুলো বয়ে বয়ে নিয়ে যেতে হবে। দূর, আমার আর ভালো লাগে না, মনে হচ্ছে মায়ের বাড়িতে চলে যাই। এভাবেই সোনালী সেদিন বিভিন্ন রকমের খাবার রান্না বান্না করে সব খাবারগুলো ছাদে বয়ে বয়ে নিয়ে যায়। এতে করে তার খুবই কষ্ট হয়। তার উপর সোনালীর ননদ সুপ্রিয়া সবসময় তাকে বিরক্ত করতেই ব্যস্ত থাকে। বৌদি, তুমি তো আমার স্যালাডের বাটিটাই আনতে ভুলে গেছো, আমার জন্য নিচ থেকে স্যালাড নিয়ে এসো। ও হ্যাঁ, সেই সঙ্গে ডিপ ফ্রিজে কিন্তু দই রাখা আছে, ওই দইটাও নিয়ে চলে এসো। ননদের কথা শুনে সোনালীর মাথা গরম হয়ে যায়। তাই সোনালী এবার ঠিক করে সেই কিছুদিনের জন্য মায়ের বাড়িতে থাকতে যাবে। প্রত্যেকদিন বর্ষার মধ্যে এত খাটাখাটনি করতে তার ভালো লাগে না। সোনালী সবসময় বর্ষাকালে ঘুমাতে পছন্দ করে। তাই সেদিনই সোনালী তার মাকে ফোন করে বলে, হ্যালো মা, অনেকদিন বাড়িতে যাওয়া হয়নি, তাই ভাবছি বাড়ি থেকে কিছুদিন ঘুরে আসবো। তুমি আমার জন্য একটা 4 চাকা গাড়ি পাঠিয়ে দাও না, এই বর্ষাকালে ট্রেনে যেতে খুব অসুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি কালকেই তোর বাড়িতে একটা 4 চাকা গাড়ি পাঠিয়ে দিচ্ছি। তুই তোর ব্যাগপত্র গুছিয়ে রাখ, তোর যতদিন ইচ্ছা তুই এখান থেকে যাবি। বিয়ের পরে প্রথমবার আসছিস বলে কথা। এমন সময় সোনালী দেবী বৌমার সব কথা শুনে নেয়। তাই সে তখনই তার মেয়েকে বলে, এই সুপ্রিয়া, তোর বৌদি মনে হয় অনেক দিনের জন্য বাপের বাড়িতে যাবে। এবার কে আমাদেরকে রান্না বান্না করে ছাদে খাবার পরিবেশন করবে? আমার তো পায়ে ভীষণ ব্যথা হয়েছে, আমি যে নিচ থেকে রান্না বান্না করে ছাদের উপরে নিয়ে যেতেও পারবো না। আরে না না মা, বৌদি যদি কিছুদিনের জন্য মায়ের বাড়িতে যাই তাহলে তো তখন তুমি সবকিছু আমাকে দিয়েই করাবে। আমি বাবা এত রান্না বান্না করে একা একা ছাদের উপর খাবার নিয়ে যেতে পারবো না। তুমি বৌদিকে বলে দাও বাপের বাড়িতে যেতে হবে না, তাহলেই তো সমস্যা মিটে যায়। তুমি বৌদিকে বলো বর্ষাকাল শেষ হয়ে গেলে তারপর বাপের বাড়িতে যেতে। বর্ষাকালে কোনো বাপের বাড়িতে যেতে দেওয়া যাবে না। কিন্তু তোর বৌদি তো বিয়ের পর প্রথমবার বাপের বাড়িতে যাচ্ছে, ওকে তো বারণ করাও যাবে না। তবে আমার কাছে একটা আইডিয়া আছে, আমার মনে হয় আমরা যদি বৌমার সঙ্গে ওর বাপের বাড়িতে যাই তাহলে হয়তো আমাদের আর কোনো সমস্যা হবে না। তাছাড়া বৌমার মা তো একটা গাড়ি পাঠাচ্ছে। এই কথা শুনে সুপ্রিয়া খুবই খুশি হয়। এভাবেই তারা কিছুতেই সোনালীকে একা একা বাপের বাড়িতে যেতে দেয় না। সোনালীর সঙ্গে তার শ্বশুরমশাই, শাশুড়িমা এবং ননদ ব্যাগপত্র গুছিয়ে ফেলে, আর তারা সবাই মিলে সোনালীর সঙ্গে তার বাপের বাড়িতে গিয়ে ওঠে। কিন্তু সেখানে যাওয়ার পরেই সোমাদেবীর পরিবার ছাদে খাওয়ার জন্য বায়না শুরু করে। বৌমা, তুমি তো জানো আমরা ছাদে খাওয়া দাওয়া করি, আমাদের জন্য তুমি ছাদে খাবারের ব্যবস্থা করে দাও। আর তুমি তো জানোই আমাদের জন্য কি কি রান্না করতে হবে, তাই নতুন করে আর কিছু বলার নেই। নানা বেয়ান, ছাদে কেন খাবার খাবেন? আমাদের বাড়িতে ভালো ডাইনিং টেবিল আছে, এসি আছে, এখানে বসেই খাওয়া দাওয়া করুন। ছাদে দয়া করে যাবেন না। আপনারা যদি আমাদের বাড়িতে এসে ছাদে খাওয়া দাওয়া করেন তাহলে আমাদের তো খুব লজ্জা লাগবে। আশেপাশের পাড়া প্রতিবেশী কি বলবে বলুন তো? না না, এতে লজ্জা লাগার কোনো ব্যাপার নেই, আমরা আমাদের বাড়ির ছাদেই খাওয়া দাওয়া করি।
এভাবে অনন্যা দেবী তাদেরকে নিষেধ করলেও তারা কোনো কথা শোনে না। অগত্যা সোনালী বাধ্য হয়ে শ্বশুরবাড়ির সবাইকে ছাদে খাবার পরিবেশন করে। এমন সময় সোমা দেবী এবং তার মেয়ে নিজেদের জায়গা ছেড়ে নিজেদের গা চুলকাতে শুরু করে। ওরে বাবা রে, কি এসে কামড়াচ্ছে, পা জ্বলে গেল, মরে গেলাম, আহা হা কি জ্বলছে, ও বৌমা এ কি হচ্ছে? আসলে তাদের সবাইকে অনেক বড় বড় কাঠপিঁপড়ে কামড়ায়, যার ফলে তাদের গা থেকে রক্ত বেরোতে শুরু করে। প্রচুর কাঠপিঁপড়ে সোমা দেবী, অনন্তবাবু এবং সুপ্রিয়ার গায়ে উঠে যায়। সেই কাঠপিঁপড়ের কামড়ে তাদের তিনজনেরই ভীষণ পরিমাণে জ্বর চলে আসে। আসলে আমি এই জন্যই আপনাদেরকে ছাদে উঠতে বারণ করেছিলাম। আমাদের বাড়ির পেছনে নারকেল গাছটায় প্রচুর কাঠপিঁপড়ে হয়েছে। তাছাড়া এরকম বর্ষায় খোলা জায়গার মধ্যে বসে খাওয়াটাও তো ঠিক নয়, যখন তখন কোনো বিপদ ঘটতে পারে। এভাবে সেদিন সোনালীর শ্বশুরবাড়ির পরিবার নিজেদের ভুল বুঝতে পারে। তাই সেই ঘটনার পর থেকে তারা আর কখনোই বৃষ্টিতে ছাদে বসে খাওয়া দাওয়া করতে চায় না। তারা ঘরে বসেই খাওয়া দাওয়া করে। ফাইনালি আমি এই বাড়ির বড় বউ হয়ে গেলাম, আর তুই এই বাড়ির ছোট বউ। এবার আমি তোর কাছ থেকে এক এক করে সমস্ত কিছু ছিনিয়ে নেব। এসব তুই কি বলছিস বোন? আমরা সবেমাত্র বিয়ে করে শ্বশুর বাড়িতে এলাম, আর তুই আমাকে এই ধরনের কথা বলছিস? কেউ শুনতে পেলে তো খারাপ ভাববে। তুই আস্তে কথা বল। আমার কোনো ভয় নেই। আমাকে আর কেউ কোনো জিনিস নিয়ে ভয় দেখাতে পারবে না। আমি এই বাড়ির বড় বউ, সুতরাং এই বাড়ির সব জিনিসে আমার অধিকার বেশি থাকবে। এই যে বিশাল সুন্দর বাড়িটা দেখতে পাচ্ছিস, এই বাড়িটা ভাগাভাগি হলে এই বাড়ির বেশিরভাগ অংশটা আমি পাবো। ছি বোন, তোর কি লজ্জা করছে না? আমরা সবেমাত্র বিয়ে করে শ্বশুর বাড়িতে পা রাখলাম, আর তুই এই সুন্দর স্বর্গের মতো বাড়িটাকে ভাগাভাগি করার কথা ভাবছিস? মা আমাদেরকে ছোটবেলা থেকে কি শিখিয়েছে তুই ভুলে গেছিস? আমাদের সবসময় সম্পর্ক গড়ে তোলার কথা ভাবতে হয়, সম্পর্ক ভাঙার কথা নয়। এসব মেলোড্রামা আমার সামনে চলবে না। আমি যখন বলে দিয়েছি এই বাড়িটার ভাগাভাগি হবে, তখন আমি এর ভাগাভাগি করেই ছাড়বো, আর তুই আমার কিচ্ছু করতে পারবি না। এই বলে কেয়া তার নিজের ঘরে চলে যায়। আসলে পিয়ালি এবং কেয়া দুই সৎ বোন ছিল, কিন্তু তাদের বাবা মা দুই মেয়ের মধ্যে কখনো কোনো রকমের ভেদাভেদ করেনি। আর মায়াদেবী কখনোই পিয়ালিকে সৎ মেয়ে বলে মনে করত না। পিয়ালি বাড়ির বড় মেয়ে হওয়ায় তাকে তার বাবা মা সবসময় বেশি প্রাধান্য দিত, কিন্তু কেয়া তার সৎ বোনকে একেবারেই পছন্দ করত না। সে সবসময় পিয়ালির উপর হিংসা করত। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের দুই বোনের একই বাড়িতে বিয়ে হয়। বিয়ের প্রথম দিনই শ্বশুরবাড়িতে এসে নিজের বোনের মুখে এরকম ঘর ভাগাভাগির কথা শুনে পিয়ালি খুবই চিন্তিত হয়ে পড়েছিল। কিন্তু কেয়া একের পর এক প্ল্যান করেই চলেছিল। রণজয়, আজকে আমাদের বিয়ের প্রথম রাত। আমাদের ওখানে একটা নিয়ম আছে, বিয়ের পর প্রথম রাতে মেয়েরা তার বরের কাছ থেকে যা চায় সেটা তাকে দিতেই হয়। আমিও তোমার কাছ থেকে কিছু চাইবো, তুমি আমাকে দেবে তো? আমি তো এরকম কোনো নিয়মের কথা শুনিনি, তবে আমি এটা জানতাম বিয়ের পর প্রথম রাতে নতুন বউকে কিছু একটা উপহার দিতে হয়, আর সেই জন্য আমি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। আশা করছি উপহারটা তোমার পছন্দও হবে। এসব পরে দেখবো, আগে তুমি বলো আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দেবে কিনা, আর তুমি কিন্তু না করতে পারবে না। আচ্ছা বাবা, বলো তুমি কি চাও। আমার সাধ্যের মধ্যে থাকলে আমি তোমাকে নিশ্চয়ই দেবো। আমি তোমার কাছে এমন কিছু চাইবো না যেটা তুমি দিতে পারবে না। তবে এরকম বললে হবে না, আগে আমাকে কথা দিতে হবে, তারপরেই আমি তোমার কাছে সেটা চাইবো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি কথা দিচ্ছি তুমি যা চাইবে আমি তাই দেবো। এবার বলো তো তাড়াতাড়ি। আমি চাই তোমাদের এই বাড়িটার ভাগাভাগি হোক, আর এই বাড়িটার বেশিরভাগ অংশ আমরা পাই, কারণ তুমি এই বাড়ির বড় ছেলে আর আমি এই বাড়ির বড় বউ। সেই হিসাবে আমাদেরই তো প্রপার্টির বেশি অংশ পাওয়ার কথা, তাই না? কেয়ার মুখে এই কথা শুনে রণজয় আকাশ থেকে পড়ে। বিয়ের দিন নতুন বউ তার কাছে এমন কিছু চাইবে সে কখনো ভাবতেও পারেনি। এসব তুমি কি বলছো? তুমি তো সবেমাত্র আমাদের বাড়িতে এসেছো আর আমাদের ঘরটাকে ভাঙার চেষ্টা করছো। আমি তোমার কাছে কিন্তু এটা আশা করিনি। আসলে আমার কপালটা খুব খারাপ জানো তো। বিয়ের আগে আমি ছিলাম বাড়ির ছোট মেয়ে, সেই জন্য ছোটবেলা থেকে দিদির পুরানো জামা, জুতা, বই, খাতা সমস্ত কিছু দিদির ব্যবহার করা পুরনো জিনিস আমাকে দেওয়া হতো। আর সেই সাথে বাড়ির সবকিছুতেই আমার দিদির অধিকার বেশি থাকতো। আর এখন এই বাড়ির বড় বৌমা হওয়ার পরেও আমি যেটা বুঝলাম, এই বাড়িতেও আমার কোনো মূল্য নেই। তুমি আমার কোনো কথা রাখবে না, তাই তো? এই বলে কেয়া ভীষণ জোরে জোরে কাঁদতে শুরু করে।
কেয়াকে এভাবে কাঁদতে দেখে রণজয়ের খুবই খারাপ লাগে। শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে বলে, আচ্ছা বাবা, আচ্ছা তুমি যা বলবে তাই হবে, ঠিক আছে? এবার তুমি কান্নাকাটি করা বন্ধ করো, আমি তোমার চোখে কখনোই জল দেখতে চাই না। রণজয়ের কথা শুনে কেয়া মনে মনে খুবই খুশি হয়। এই তো আমি আমার উদ্দেশ্যে অনেকটাই সফল হয়েছি। যে করেই হোক আমি ওই পিয়ালির জীবন একেবারে তছনছ করে দেব, তারপর আমি সুখে শান্তিতে জীবন কাটাবো। কেয়া তার দিদিকে সবসময় হিংসা করত। সে কখনোই তার দিদিকে সুখী দেখতে পারত না। আসলে অনেক ছোটবেলা থেকেই তার মনে হিংসার বীজ সৃষ্টি হয়েছিল। কেয়া এবং পিয়ালি তখন দুজনেই স্কুলে পড়তো। বাবা, ও বাবা, আমাকে একটা ল্যাপটপ কিনে দাও না বাবা। আমার কাছে একটা ল্যাপটপ থাকলে আমি আরো ভালো করে পড়াশোনা করতে পারবো। এখন পড়াশোনার ক্ষেত্রে ল্যাপটপ খুব কাজে লাগে। তুমি আমাকে ল্যাপটপ কিনে দেবে তো বাবা, বলো না। হ্যাঁ রে মা, তুই যখন এত করে বলছিস তোকে তো একটা ল্যাপটপ কিনে দিতেই হবে, কিন্তু তোকে আরো ভালো রেজাল্ট করে দেখাতে হবে। কি পারবি তো? হ্যাঁ বাবা, নিশ্চয়ই পারবো। তুমি কবে ল্যাপটপ কিনে দেবে এবার সেটা বলো। এখন তো কিনে দিতে পারবো না, তোকে 2 মাস অপেক্ষা করতে হবে। হাতে কিছু পয়সা করে আসুক, তারপর আমি কিনে দেবো, কেমন? শুধু দিদিকে ল্যাপটপ কিনে দিলে হবে না বাবা, আমাকেও ল্যাপটপ কিনে দিতে হবে। তুই এখন ল্যাপটপ নিয়ে কি করবি? তুই তো এখন অনেক ছোট। তোর বড় দিদিকে আগে ল্যাপটপ কিনে দিই, তারপর 6 মাস পর তোকে না হয় কিনে দেবো। আর তাছাড়া 2টো ল্যাপটপ কেনার তো কোনো প্রয়োজনই নেই। তোর দিদির ল্যাপটপটাই তো তুই ব্যবহার করতে পারবি। হ্যাঁ, আমি জানতাম তুমি এটাই বলবে। দিদির পুরানো জামা, দিদির পুরানো জুতো, বই খাতা সমস্ত কিছু পুরানো ব্যবহার করতে হয়, আর এখন ল্যাপটপও পুরানো ব্যবহার করতে হবে। লাগবে না আমার কিছু, তোমরা তোমাদের বড় মেয়েকে নিয়েই থাকো। আমি তো তোমাদের নিজের মেয়েই নই, আমার তো এই বাড়িতে কোনো অধিকার নেই। আমি যেহেতু ছোট, আজকের পর থেকে আমি তোমাদের কাছ থেকে কোনো কিছুই চাইবো না। কেয়ার মুখে এরকম কথা শুনে তার বাবা মা খুবই কষ্ট পায়। এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে কেয়ার মনের মধ্যে সৃষ্ট হিংসার বীজ এক বড় বৃক্ষের রূপ ধারণ করে। এখন 2 বোন স্কুল পাশ করে একই কলেজে ভর্তি হয়েছিল। একদিন কেয়া তার দিদিকে রকি নামে একটি ছেলের সঙ্গে কথা বলতে দেখে। এই দেখে কেয়ার খুবই হিংসা হয়। ও মাই গড, ছেলেটা কি সুন্দর দেখতে! এত সুন্দর ছেলে দিদির সঙ্গে কথা বলছে। আমার মনে হচ্ছে এটা নিশ্চয়ই দিদির বয়ফ্রেন্ড। না, এত ভালো ছেলে দিদির বয়ফ্রেন্ড হতে পারে না। এই ছেলেটাকে আমি পটাবো আর আমি এর সাথেই বিয়ে করব। আসলে পিয়ালি এবং রকি দুজনে ভালো বন্ধু ছিল, কিন্তু কেয়ার মনে তাদের সম্পর্কের ব্যাপারে ভুল ধারণা ছিল। কেয়া নানান রকমের চালাকি করে পিয়ালি এবং রকির বন্ধুত্ব নষ্ট করে দেয়। কেয়া তার দিদিকে রকির সামনে খারাপ প্রমাণিত করে এবং নিজে ভালো সাজার নাটক করতে থাকে। ধীরে ধীরে কেয়া এবং রকির বন্ধুত্বের সম্পর্ক অনেক গভীর হয়ে যায়। দেখতে দেখতে 2 বছর কেটে যায়। তাদের পড়াশোনা শেষ হয়ে যায়। একদিন কেয়া রকিকে বলে, রকি, আমাদের তো পড়াশোনা শেষ হয়ে গেল, এবার আমাদেরকে বিয়েটা করে নেওয়া উচিত। চলো আমরা দুজনে বিয়ে করে নিই। এখন বিয়ে? তোমার মাথা ঠিক আছে তো? আমরা তো সবে কলেজ পাস করলাম, আর এখনো পর্যন্ত আমি কোনো চাকরিও পেলাম না। আমি তোমাকে কিভাবে বিয়ে করব? তুমি কেন বুঝতে পারো না রকি? তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয়। আমার দিদি সবসময় তোমার উপর নজর দেয়, আর আমি জানি দিদি তোমাকে খুব পছন্দ করে, আর দিদি চায় না যে আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখি। জানি না তুমি আমাকে কেন এই কথাগুলো বলো, কিন্তু সত্যি বলতে আমার এগুলো কখনোই মনে হয়নি। তোমার তো কিছুই মনে হয় না। তুমি জানো না, দিদি যদি বাড়িতে একবার বলে যে ও তোমাকে বিয়ে করতে চায়, তাহলে আমার বাবা মা যে করেই হোক তোমার সঙ্গে আমার দিদির বিয়ে দিয়ে দেবে। আমার বাবা মা আমাকে একটুও ভালোবাসে না, শুধু আমার দিদিকেই ভালোবাসে। তাই দিদি যা চায় সবসময় পেয়ে যায়, আর আমি কিছুই পাই না। আচ্ছা বাবা, আমাকে কি করতে হবে সেটা বলো। তবে একটা কথা জেনে রাখো, এখন যদি আমি তোমাকে বিয়ে করি, আমি তোমাকে কি খাওয়াবো? আমি তো কোনো টাকা পয়সা ইনকাম করি না। আরে বাবা, তুমি চাপ নিচ্ছ কেন? আমরা এখন রেজিস্ট্রি ম্যারেজ করব, আর এটা আমরা কাউকেই জানতে দেব না। আমি চাই তুমি যাতে সারা জীবনের মতো আমার হয়ে যাও। পরে তুমি যখন চাকরি পাবে, তখন বাড়িতে আমরা আমাদের সম্পর্কের কথা বলবো। কেয়ার কথা রকি কিছুতেই মেনে নিতে পারে না, কিন্তু কেয়া খুবই জেদ করতে থাকায় রকি শেষ পর্যন্ত কোর্ট ম্যারেজ করতে বাধ্য হয়। ঠিক তার কয়েকদিন পরেই কেয়া জানতে পারে একটা বড় ধনী পরিবার থেকে তার দিদির জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। এটা জানার পর কেয়া তেলে বেগুনে জ্বলে ওঠে। সে রাগে এবং হিংসায় ফুঁসতে থাকে, কিন্তু তার কিছু করার থাকে না। কয়েকদিন পরে বিজয় তার মা এবং ভাই রণজয়ের সঙ্গে পিয়ালিকে দেখতে আসে।
বিজয়ের একটা ভাই আছে দেখে কেয়া মনে মনে একটা ফোন দিয়ে এঁটে ফেলে। জানি না উপরওয়ালা দিদির ভাগ্য কি দিয়ে লিখেছে, আমি তো রকিকে বিয়ে করে ফেললাম, কিন্তু রকি তো খুব গরিব আর ও কোনো চাকরিও করে না। আমি কি তাহলে সারা জীবন দারিদ্রতার মধ্যে দিন কাটাবো আর আমার দিদি রাজমহলের মতো বাড়িতে রানী হয়ে থাকবে? না, আমি এটা কোনোদিনও হতে দেব না। আমাকে কোনো না কোনো প্ল্যান করতেই হবে। কেয়া এই বিষয়ে রকির সঙ্গে প্ল্যান করার জন্য দেখা করতে চায়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কিয়া? তুমি আমার সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করার পর বলছো তুমি বিজয়ের ভাই রণজয়ের সঙ্গে তুমি বিয়ে করবে? বিয়ে মানে কি তোমার কাছে ছেলে খেলা? আমি তোমাকে কখনোই এটা করতে দেব না। রকি, চুপচাপ আমার কথাটা ভালো করে শোনো। আমি সারা জীবন তোমার সঙ্গেই থাকতে চাই, কিন্তু আমি আমার দিদিকে কখনো সুখী থাকতে দেব না। আমি ও জীবনটা তছনছ করে দিতে চাই। আমি রণজয়ের সঙ্গে বিয়ে করে ওদের সমস্ত সম্পত্তি হাতিয়ে নেব, আর তারপর আমরা অনেক বড়লোক হয়ে যাব, আর দিদি হয়ে যাবে গরিব। দিদি দুঃখে কষ্টে দিন কাটাবে আর আমরা আরামে দিন কাটাবো। তোমার প্ল্যানটা কিন্তু ভালো, তবে হ্যাঁ, আমি কিন্তু তোমাকে বেশি দিন সময় দিতে পারবো না। ওই রণজয়কে বিয়ে করে ওদের বাড়ি থেকে তুমি থাকবে, এটা কিন্তু আমি কখনোই মানতে পারবো না। তোমাকে আমি 3 দিনের বেশি সময় দিতেই পারবো না বলে দিলাম। তুমি চিন্তা করো না, বিয়ের পর 3 দিন পেলেই যথেষ্ট। ওই রণজয়কে আমি এভাবে হাত করব যাতে বিয়ের দিনই সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেয়। ওকে বোকা বানিয়ে শুধু ডকুমেন্টসে সিগনেচার করাতে হবে, এইটুকুই তো শুধু কাজ। কেয়া প্ল্যান মাফিক তার বাবা মাকে বলে যে বিজয়ের ভাই রণজয়কে তার খুব পছন্দ হয়েছে এবং সে রণজয়কে বিয়ে করতে চায়। এই কথা শুনে তাদের বাবা মা খুবই খুশি হয়। 2 বোন একই শ্বশুর বাড়িতে যেতে পারবে ভেবে তারা এই বিষয়ে রণজয় এবং তার মায়ের সঙ্গে কথা বলে। পিয়ালির মতো কেয়াও দেখতে খুবই সুন্দর হওয়ায় রণজয় কেয়াকে বিয়ে করতে রাজি হয়ে যায়। রণজয়কে বিয়ে করার পর বিয়ের প্রথম দিনই কেয়া রণজয়কে নিজের জালে ফাঁসাতে অনেকটাই সক্ষম হয়। সে মনে মনে খুবই খুশি হয়ে লুকিয়ে লুকিয়ে রকিকে ফোন করে। আমি তোমার কাছে 3 দিন সময় চেয়েছিলাম, আর আমি 3 দিনের মধ্যেই এদের সমস্ত সম্পত্তি নিজের নামে করে দেখাবই। ওই রণজয়কে আমি ভালোই বোকা বানিয়েছি। একবার শুধু এই বাড়ির মালকিন হতে পারি, তারপর এদের সব কটাকে লাথি মেরে এই বাড়ি থেকে বের করে দেব, আর তারপর তুমি আর আমি সারা জীবন সুখে দিন কাটাবো। বাহ কেয়া, বাহ, সাব্বাস। তোমার মতো মেয়ের কাছ থেকে এটাই আশা করা যায়। তুমি নিজেকে খুব চালাক মনে করো, তাই না? কেয়া রণজয়কে দেখে খুবই ভয় পেয়ে যায়। না রণজয়, তুমি যেটা ভাবছো সেটা নয়, আমি আমার বন্ধুর সাথে কথা বলছিলাম। আমি তোমাদের সব কথাই শুনতে পেয়েছি। আমি তোমার মতো একটা নষ্টা মেয়েকে বিয়ে করে বোধহয় জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। তুমি আগে থেকে ম্যারিড হওয়ার পরেও তুমি আমাকে বিয়ে করে শুধুমাত্র তোমার দিদির জীবনটা নষ্ট করবে বলে। না না রণজয়, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি বিশ্বাস করো, আমি এমন কিছু করতে চাইনি। আর কত মিথ্যে কথা বলবে? হ্যাঁ, যে মেয়ে বিয়ের দিনেই নিজের স্বামীকে ঘর ভাগাভাগির কথা বলে সেই মেয়ের সাথে কখনোই সংসার করা যায় না। তুমি যখন আমাকে আমাদের বাড়িটা ভাগ করার কথা বলেছিলে তখনই আমার তোমাকে নিয়ে খুব সন্দেহ হয়। তারপর আমি ঘুমিয়ে পড়ার মিথ্যা নাটক করি, আর তুমি ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে এসে রকির সাথে কথা বলতে, তাই তো? রণজয় কেয়াকে একটা চড় মারে। তাদের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে বাড়ির সকলে সেখানে ছুটে আসে। রণজয় সবাইকে কেয়ার আসল রূপের কথা বলে। সবাই খুবই রেগে গিয়ে কেয়াকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কেয়ার এরকম কুকর্মের কথা শুনে তার বাবা মাও তাকে বাড়ি থেকে বের করে দেয়। কেয়া নিরুপায় হয়ে রকির সঙ্গে দুঃখে কষ্টে দারিদ্রতার মধ্যে দিন কাটাতে শুরু করে।